মদন মিত্রের নিশানায় রাজু বন্দ্যোপাধ্যায়, পাল্টা বিজেপি নেতা। রাজু বন্দ্যোপাধ্যায় আমাকে খুনের চেষ্টা করেছিলেন, প্রয়োজনে মুখ্যমন্ত্রীকে তথ্য প্রমাণ দিতে পারি, এমনটাই দাবি মদন মিত্রের। 2021-এর বিধানসভা নির্বাচনের সময় উনিই আমাকে খুন করতে সুপারি কিলার ভাড়া করেছিলেন। মদন মিত্রের বিরুদ্ধে পাল্টা অভিযোগ রাজু বন্দ্যোপাধ্যায়। মার্ডার হওয়ার ভয় ছিল। আমার লোকাল বিজেপি যে দাঁড়িয়েছিল, ফিট করেছিল যে মদন মিত্রকে মেরে উড়িয়ে দে, আমি তো তার প্রমাণ আছে আমার কাছে। মুখ্যমন্ত্রী চাইলেই আমি দিতে পারি। মানে মুখ্যমন্ত্রী বিজেপি ভালো, মুখ্যমন্ত্রীর বিজেপি ভালো খারাপ সেটা তো অন্য প্রশ্ন। সেদিন যারা অ্যাটাকে ছিল, সেদিন হচ্ছে আমাদের ওখানকার পুলক যে দাঁড়িয়েছিল, রাজু ব্যানার্জি, তারা সুপারি কিলার। তারা আমার গাড়িকে তাড়া করে মার বলে রড, সোডার বোতল, রিভলভার অব্দি বেরিয়েছিল। ভিডিও দেখা গেছে যে মার সেই কারণে সেইটা বলেছিল মেরে দিলে আবার গোটাবে, আমরা জিতবো। আমরা মানে এটা কি বিজেপি মদত খুব পুষ্ট একদল গুন্ডা ক্রিমিনাল, যারা প্রফেশনাল সুপারি কিলার। আপনি ভেবে বলছেন? 100%। আমায় যদি মুখ্যমন্ত্রী ডাকেন, আমি নিজেকে ধন্য মনে করব এবং মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে আমি উইথ অল ডকুমেন্ট নিয়ে প্রমাণ করব। দু তিনটে বিষয় আছে। এক হচ্ছে 2021 সালের নির্বাচনে তিনি এখানে ড্যামি ক্যান্ডিডেট যাকে করেছিলেন, সেই ক্রিমিনালকে পুলিশ এখন কামারাটির বুকে কোমরে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। 2, তিনি আমাকে খুন করার জন্য 2021 সালের নির্বাচনে তিনি বাইরে থেকে শার্প শুটার ভাড়া করে নিয়ে এসেছিলেন, পুলিশও অভিযোগ করেছে। পুরো কামারাটিটাকে ক্রিমিনালদের আখড়া করে দিয়েছে, এক একটা ক্রিমিনাল বানিয়েছে। আর সেই ক্রিমিনালরাই হয়তো তাকে এখন কোনো কারণে কিছু একটা করার বিষয়ে চিন্তাভাবনা করছেন, আর তিনি তাই ভয় পাচ্ছেন। আমি অনুরোধ করব মুখ্যমন্ত্রীকে যে এই বাগুইহাটির যে পিয়ালি দেবী মারা গেছিল সেই ফাইলটা খোলার জন্যে। আমি অনুরোধ করব যিনি বড় বড় কথা বলছেন, তার বাড়িতে কি ঘটনা হয়েছে সেই ফাইলগুলো খোলার জন্যে। আজকে আমার ওনার সম্বন্ধে বলতে রুচিতে বাদে, কারণ কামারাটির বুকে উনি যে সংস্কৃতি এনে দিয়ে চলে গেছে, ভাবলেও আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। বুধবার কালীঘাট তৃণমূলকে শর্ত সাপেক্ষে 21শে জুলাইয়ের কর্মসূচি পালনের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিড়লা তারামণ্ডলের সামনে এবারের শহীদ দিবস পালন করবে কালীঘাট তৃণমূল। সর্বাধিক 2500 কর্মী সমর্থক নিয়ে হবে কর্মসূচি। রাস্তার একদিক আটকে করতে হবে সভা, এরকম একাধিক শর্ত বেঁধে দিয়েছে হাইকোর্ট। মেয়র রোডে ঋতব্রত তৃণমূল এবং শহীদ মিনারে কংগ্রেস আগেই 21শে জুলাই কর্মসূচি পালনের অনুমতি পেয়েছিল, বাকি ছিল শুধু কালীঘাট তৃণমূল। বুধবার কালীঘাট তৃণমূলকে শর্ত সাপেক্ষে 21শে জুলাইয়ের কর্মসূচি পালনের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিড়লা তারামণ্ডলের সামনে এবারে শহীদ দিবস পালন করবে কালীঘাট তৃণমূল। এক্ষেত্রে একাধিক শর্ত বেঁধে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। হাইকোর্ট বলেছে সর্বাধিক 2500 কর্মী সমর্থক নিয়ে কর্মসূচি পালন করতে হবে। বিড়লা তারামণ্ডলের সামনে রাস্তার একদিক আটকে সভা করা যাবে, অপর দিক দিয়ে গাড়ি চলাচল করবে। শহীদ দিবস পালনের জন্য কালীঘাট তৃণমূলকে বেলা 12টা থেকে দুপুর 3:30 পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আদালত। নির্ধারিত ছাড়া অন্য রাস্তায় যেন মানুষ না যায় সেটা নিশ্চিত করতে হবে কালীঘাট তৃণমূল ও পুলিশকে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ মোতায়েনের জন্য রাজ্য সরকারকে নির্দেশও দিয়েছে আদালত। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, তারা 21শে জুলাই বিড়লা তারামণ্ডলের সামনে শহীদ দিবস পালন করতে পারবে, তার মিটিং করতে পারবে। সরকার চেয়েছিল আমাদের প্রোগ্রাম ভেস্তে দিকে। আমি বলবো আদালত তৃণমূলের বাঁচিয়ে দিয়েছে প্রেস্টিজ। বলেছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের চারপাশে 2500 লোক, ওরা এমনি বাদাম বেচে, বাদাম মুড়ি হলেই ওখানে অতগুলো থাকে, আর ঘোড়ার গাড়ি হ্যাকনি ক্যারেজ আছে। যাই হোক, সম্মানটা তো বাঁচলো। কালীঘাটে করুন না, কে অসুবিধা না বলেছে, কারণ কালীঘাট তৃণমূলে কতজন লোক আছে কেউ জানে না। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এদিন মামলার শুনানি হয়। বিচারপতি কালীঘাট তৃণমূলের কাছে জানতে চান তাদের কর্মসূচিতে কত লোক হবে। উত্তরে আইনজীবী জানান প্রায় 20,000। তা শুনে বিচারপতি পরামর্শ দেন তাহলে ব্রিগেডে কর্মসূচি পালন করুন। তিনি আরো বলেন
যদি 2000 লোক হয় তাহলে বিড়লা তারামণ্ডলের সামনে অনুমতি দেওয়া যেতে পারে। কালীঘাট তৃণমূলের আইনজীবী মন্তব্য করেন, আগে পুলিশ 50,000 লোক সামলাতো, আর এখন তারা পারছে না কেন? এরপরই বিচারপতি বলেন, 21শে জুলাই নিয়ে আমাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। গোটা শহর অবরুদ্ধ হয়ে পড়তো, হাইকোর্টের কাজকর্ম পর্যন্ত বন্ধ হয়ে যেত, বিচারপতিরা আদালতে আসতে সমস্যায় পড়তেন। হাইকোর্ট রায় দিয়েছেন, আমি মহামান্য হাইকোর্টের ওপরে তো কোনো কথা বলতে পারবো না, তবে রায়টা সুবিধাই হলো আর কি। সংখ্যাটা যেহেতু বেঁধে দিয়েছেন, যাদের জন্য রায় তাদের জন্য সুবিধাজনক। যারা এত নাকি বিপ্লবী, এত নাকি সব লোক যাচ্ছে, আরে তারা তো আবেদন করেছে 700 থেকে 800 লোকের। ভাই উত্তম মঞ্চে করলেন না কেন? আপনাদের সঙ্গে তো শহীদ তর্পণের কোনো সম্পর্ক নেই। এদিন বিচারপতি নির্দেশ দিয়েছেন, 20 জন স্বেচ্ছাসেবকের নাম 18 জুলাইয়ের মধ্যে পুলিশকে জানাতে হবে কালীঘাট তৃণমূলকে। সৌভিক মজুমদার, রঞ্জিত সাউ ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। শেষমেশ বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত শুক্রবার এই মামলায় কলকাতা হাইকোর্টের তীব্র ভৎসনার মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেই ভয়েস স্যাম্পল দিলেন তিনি। প্রায় 1.5 ঘন্টা আদালতে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের চাপে অবশেষে ডিজে হুঁশিয়ারি মামলায় বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 10 জুলাই অর্থাৎ গত শুক্রবার এই মামলায় কলকাতা হাইকোর্টের তীব্র ভৎসনার মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, সবকিছুর একটা সীমা আছে, বিচারক একটা নির্দেশ জারি করেছে, সেটা মানতে বাধ্য। কণ্ঠস্বরের নমুনা না দিলে রক্ষাকবচ প্রত্যাহারের হুঁশিয়ারি পর্যন্ত দেন বিচারপতি। এরপরই বুধবার ভয়েস স্যাম্পলের নমুনা দিতে বিধাননগর আদালতে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল 11টা নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বেরোন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এতদিন তার গাড়ির ফুটবোর্ডে নিরাপত্তারক্ষীদের দেখা যাচ্ছিল, জানিয়ে মামলাও হয়েছে। এদিন একাধিকবার ট্রাফিক জ্যামে তার গাড়ি আটকালেও সেই ছবি দেখা যায়নি, বরং প্রত্যেকবার গাড়ি থামলে কনভয় থেকে নেমে এসে নিরাপত্তারক্ষীরা গাড়ি ঘিরে ধরেন। বেলা 11:49 বিধাননগর আদালতে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সওয়াল করেছিলেন, তার মক্কেল হাজিরা দেবেন, কিন্তু ডিম ছোড়া থেকে রক্ষা করুন। কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেন ডিম ছোড়া বা অন্য হেনস্থার শিকার না হতে হয় তা নিশ্চিত করতে হবে পুলিশকে। বুধবার আদালত চত্বরেও দেখা যায় নিরাপত্তার কড়াকড়ি, ঢাল দিয়ে গার্ড করে আদালতে ঢোকানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রায় 1.5 ঘন্টা আদালতে ছিলেন তিনি। ভিতরে চলে কণ্ঠস্বরের নমুনা নেওয়ার প্রক্রিয়া। মূলত ফরেনসিক বিশেষজ্ঞরা তাদের কাছে থাকা যে অত্যাধুনিক যে অডিও রেকর্ডার বা যে মাইক্রোফোন, তার সাহায্যে অভিযুক্ত যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যে যে শব্দগুলো ব্যবহার করেছেন সেই শব্দগুলিকে উচ্চ কণ্ঠে পড়তে বলা হয়। মূলত এটাকে রেফারেন্স অডিও হিসেবে তারা কালেক্ট করে এবং পরবর্তীকালে ফরেনসিক ল্যাবে পরীক্ষা করার পর সায়েন্টিফিক এভিডেন্স হিসাবে আদালতের কাছে সেটি জমা পড়ে। আজকে কোর্টে একটু আগে রিটিন আবেদন হয়েছে, আমরা একটা পিটিশন সাবমিট করেছি, আমার অ্যাডভোকেটরা সব পিটিশন সাবমিট করেছে যে অভিষেক ব্যানার্জির নাম করে কিছু থ্রেট আসছে আমাদের কাছে। পশ্চিমবঙ্গের ইতিহাসে সর্বপ্রথম অভিষেক ব্যানার্জিকে কোর্টে আসতে হয়েছে, এটাই অনেক, এবং ভগবানকে মাটিতে আনানো হয়েছে, এবং আজকে আমাদের এই বিচার ব্যবস্থার যে মন্দির, সেই মন্দিরে তাকে প্রবেশ করতে হয়েছে। আমাদের একটা 394-এর আমরা একটা পিটিশন করেছিলাম, তাতে নতুন বিএনএসএসের যে পাওয়ার আছে তাতে করে ওনাকে আসতেই হবে। সাবসিকুয়েন্টলি 2টো ডেট আমরা ওয়েট করেছি, মানে ইনভেস্টিগেটিং এজেন্সি ওয়েট করেছে উইথ এক্সপার্ট, উনি আসেননি। গত ডেটে আমি আর একটা পিটিশন করেছিলাম যে এইভাবে চললে ইনভেস্টিগেশন ফাস্টেড হয়ে যাচ্ছে, ইনভেস্টিগেশন ঠিকমতো এগোতে পারছে না, বিকজ এইটার অভাবে আমাদের ইনভেস্টিগেশন স্লো হয়ে যাচ্ছে। কারণ এই ভয়েস টেস্টটা এই পুরো মামলাটার খুব ইম্পর্টেন্ট জায়গা ইনভেস্টিগেশনের পার্টে। তো আলটিমেটলি অনারেবল কোর্ট ডাইরেকশন দিয়েছিল ওনাকে আজকে আসার জন্য, উনি এসেছেন, ভয়েস টেস্টটা কমপ্লিট হয়েছে এবং পুরো কাজটাই হয়ে গেছে। ভোট প্রচারে বারবার ডিজে বাজানো নিয়ে হুঁশিয়ারি দিতে শোনা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে। এরপর তার বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ, হুমকি এবং শান্তি বিঘ্নিত করার অভিযোগে এফআইআর হয়। বিধাননগর আদালতের নির্দেশে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার কথা থাকলেও 30 জুন ও 8 জুলাই পরপর দুবার গড়হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশেষে বুধবার আদালতে যান তিনি। পার্থপ্রতিম ঘোষ ও ময়ূর ঠাকুর চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ। আরও অস্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে আরও 2টি নতুন অভিযোগ দায়ের হলো। এক শিশুর হাত বাদ যাওয়া নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। পাশাপাশি সরকারি জমি থেকে মাটি, মূল্যবান গাছ চুরির অভিযোগে কৃষ্ণনগর আদালতে মামলা হয়েছে। আরও অস্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের বিরুদ্ধে আরও 2টি নতুন অভিযোগ দায়ের হলো। এক শিশুর হাত বাদ যাওয়া নিয়ে
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুল তোলা হলো। পাশাপাশি সরকারি জমি থেকে মাটি, মূল্যবান গাছ চুরির অভিযোগে কৃষ্ণনগর আদালতে দায়ের হলো মামলা। কোনো সুরাহ হওয়ার থেকে তো আমার আরো ক্ষতিই হয়ে গেছে। আমার বাচ্চাটার তো দেখতেই পাচ্ছেন, একটা হাত তো চলেই গেছে। তো ওনার কাছে গিয়েছিলাম, উনি আশ্বাসও দিয়েছিলেন যে বাচ্চাটার উনি পুরোপুরি দায়িত্ব নিচ্ছেন, কিন্তু উনি যে দায়িত্ব নেওয়ার পরে এইভাবে এড়িয়ে যাবেন, মানে আমাদের ভাবা ছোঁয়ার বাইরে। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের বাসিন্দা চিত্তরঞ্জন মান্না ও রুমা মান্না, তাদের 3 বছরের শিশুকন্যা জটিল রোগে আক্রান্ত। দম্পতির দাবি, দিল্লি এইমসে চিকিৎসার খরচ জোগাতে না পেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হন। এরপর সেবাশ্রয়ে শিশুর সব চিকিৎসা করানোর আশ্বাস দেন তৃণমূল সাংসদ। বেশ কিছুদিন পর শিশুটিকে আরজিকর মেডিকেলে পাঠানো হয় চিকিৎসার জন্য। দম্পতির অভিযোগ, দীর্ঘ চিকিৎসার পরও শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি, উল্টে পরিস্থিতি আরো খারাপ হয়। এরপর গত বছর 16 জুন আরজিকর মেডিকেল থেকে ফের দিল্লি এইমসে রেফার করে দেওয়া হয় ওই শিশুকে। শেষ পর্যন্ত প্রাণহানির আশঙ্কায় বাদ দিতে হয় ডান হাত। অভিযোগ, এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওই শিশুর ছবি দিয়ে সেবাশ্রয়ের সাফল্য হিসেবে তুলে ধরা হয়। এরপরই বিষ্ণুপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 6 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই শিশুর মা বাবা। উনি শুধু এটাকে মার্কেটিং করার চেষ্টা করেছিলেন, অভিষেক ব্যানার্জির কথা বলে। তার জীবনটা আমি পুরো শেষ করে দিই। এই পুরো পরিস্থিতির জন্য যাই হচ্ছে অভিষেক ব্যানার্জি, অথচ অভিষেক ব্যানার্জি একে নিয়ে মার্কেটিং করেছিল। অভিষেক ব্যানার্জি এদের সঙ্গে যে ব্লাফবাজি করেছে, এটা একটা বিচার হওয়া দরকার আছে। কালীঘাট তৃণমূলের তরফে জানানো হয়েছে এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন, আইনি সাহায্য নেওয়া হচ্ছে। অন্যদিকে নদিয়ার কৃষ্ণনগর জেলা আদালতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। কালীগঞ্জের পলাশী সুগার মিলের সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি ও মূল্যবান গাছ কেটে বিক্রি, সরকারি সম্পত্তির ক্ষতি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন এক সমাজকর্মী। তৃণমূল সরকার আসার পরে এদের নেতা নেত্রীদের মদতে এই মিলের একাধিক যন্ত্রাংশ চুরি হয়ে যায় এবং 33,000 বিঘা জমি রয়েছে এই মিল কোম্পানির আন্ডারে। সে তার জমি মাটি কেটে গাছ কেটে সমস্ত বিক্রি করে পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে। এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল বিধায়ক আলিফা আহমেদ ও প্রাক্তন বিধায়ক হাসানুজ্জামান শেখ সহ 30 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গৌতম মণ্ডল ও প্রদ্যোৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। বিচারের দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনতার দরবারে গেলেন কামদুনির নির্যাতিতার পরিবার। আর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর নির্যাতিতার মা দাবি করলেন, এবার মেয়ের বিচার পাবো। অন্যদিকে এদিন বিগত তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হন নির্যাতিতার পরিবারের সদস্যরা। বিচার পাবো, আমার মেয়ের বিচার পাবো। আমি তাদের বলেছি সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের লয়াররা এখন সহযোগিতা করবে, যাতে তারা যে আবেদন করেছেন এই আবেদনের সুবিচার। সরকার বদলের পর খুলেছে আরজিকর ফাইলস। এবার নতুন করে আশার আলো দেখছে কামদুনি। বিচারের দাবিতে বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে গেলেন কামদুনির নির্যাতিতার পরিবার। মুখ্যমন্ত্রী শুভেন্দুদার সাথে দেখা করে আমরা মানে আশা পেয়েছি। আগের সরকার যেভাবে কেসটাকে চাপা দিয়ে রেখেছিল সুপ্রিম কোর্টে, যাতে না চলে মানে ওঠে, আমরা সেটা করব না। আমি যে গাফিলতিগুলো সিআইডি ছিল, আমি যেটা লিখেছি 11খানা পয়েন্ট, আইন হোক ইনকাউন্টার। কামদুনি নিয়ে তো আমার স্ট্যান্ড আগে থেকে বলা আছে। আমি বারুইপুরে আপনাদের বলেছি, বারাসাত কোর্ট ক্যাপিটাল পানিশমেন্ট দিয়েছিল। আগের সরকার 16টা পিপি বদল করে আসামি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। সুপ্রিম কোর্টের আইনি লড়াইতে রাজ্য সরকারের ভূমিকা, যারা ধর্ষণ করে খুন করেছে বারাসাতের ছাত্রীকে, তাদের পক্ষে থাকবে, এটা আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলে দিয়ে গেলাম। সেই ধরনের অ্যাডভাইস বা ডাইরেকশন আমাদের স্ট্যান্ডিং কাউন্সিলকে অলরেডি দেওয়া হয়েছে। 2013 সালের 7ই জুন কামদুনি কাণ্ড নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। গণধর্ষণের পর খুন করে পাঁচিলে ঘেরা ফাঁকা জমিতে ফেলে রাখা হয়েছিল কামদুনির বাসিন্দা এক কলেজ ছাত্রীর মৃতদেহ। ঘটনার তদন্তভার যায় সিআইডির হাতে। পরবর্তীকালে ব্যাংশাল আদালত 3 জনকে মৃত্যুদণ্ড ও 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায়। এরপর 2023-এর 6ই অক্টোবর কামদুনি কাণ্ডে 3 দোষী সাব্যস্তের ফাঁসির সাজা রদ করে কলকাতা হাইকোর্ট। 2 দোষীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় ও 4 জনকে খালাস করে হাইকোর্ট। কলেজ ছাত্রের মর্মান্তিক পরিণতির পিছনে যারা, তাদের চরম শাস্তি চেয়ে এখনো সরব কামদুনির প্রতিবাদীরা। আমরা বিচার পাইনি। আমরা বর্তমান সরকারের কাছে এটাই চাই যে আমরা বিচারটুকু যেন পাই, সেটা যেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মনিটরিংয়ে বিষয়টা দেখেন। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর নতুন করে আশায় বুক বাঁধছে
কামদুনি নির্যাতিতার পরিবার। শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।